সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসরে শুনতে চলেছেন হুমায়ুন আহমেদ রচিত আমার ছেলেবেলা বইটির ৭ম পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। আমার বন্ধু অনু। অনুর সঙ্গে আমার পরিচয় ফুটবল খেলার মাঠে। রোগা টিংটিংয়ে একটা ছেলে, বড় বড় চোখ, খাদা নাক, মাথা ভর্তি ঝাঁকড়া চুল। দুদলের তুমুল খেলা হচ্ছে। আমি মাঠের বাইরে, গায়ে জ্বর বলে খেলতে পারছি না। জ্বর এমন বাড়াবাড়ি যে বসে থাকতে পারছি না, আবার উঠে চলে যেতেও পারছি না। এমন সময় অনুকে লক্ষ্য করলাম যে খুব মন দিয়ে ঘাস খাচ্ছে। সত্যি সত্যি ঘাস খাচ্ছে। 2 আঙুলে ঘাসের কচি পাতা দ্রুত তুলে চপচপ শব্দে চিবিয়ে খাচ্ছে। আমি অবাক হয়ে বললাম, ঘাস খাচ্ছ কেন? সে গম্ভীর গলায় বলল, আমার ইচ্ছা। বলি পুরো সুফি সাধকদের নির্লিপ্ততা নিয়ে ঘাস চিবুতে লাগলো। এমনভাবে চিবুচ্ছে যেন অতি উপাদেয় কোনো খাবার। তার খাওয়া দেখে জিভে পানি চলে আসে। আমি কৌতূহল সামলাতে পারলাম না। দ্বিতীয়বার জিজ্ঞেস করলাম, ঘাস খাচ্ছ কেন? সে উদাস গলায় বলল, ভাইটামিন আছে। এরকম একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব না হওয়ার কোনো কারণই নেই। 10 মিনিটের মাথায় আমরা জন্মের বন্ধু হয়ে গেলাম। সে শিখিয়ে দিল ঘাসের কোন অংশ খেতে হয়, কোন অংশ খেতে হয় না। 2টা পাতার মাঝখানে সুতার মতো যে ঘাসটা বের হয় সেটাই খাদ্য। তবে ডগার খানিকটা বাদ দিতে হবে, ডগাটা বিষ। অনু আমার চেয়ে 1 ক্লাস উপরে পড়ে। আমাদের স্কুলে না, অন্য কি একটা স্কুলে। তার মা নেই, বাবার সঙ্গে থাকে। বাবা প্রতিদিন রুটিন করে অনুকে 2 বেলা মারেন। স্কুল থেকে ফিরে আসার পর একবার, সন্ধেবেলা খেলার মাঠ থেকে ফিরে আসার পর আরেকবার। সেই মারও দর্শনীয় মার। তবে মজার ব্যাপার হচ্ছে, মার পর্ব শেষ হবার পর দুজনেই অতি ঘনিষ্ঠ বন্ধু, যেন কিছুই হয়নি। অনুর বাবা ছোট চাকরি করতেন। বাসার সাজসজ্জা অতি দরিদ্র। বাঁশের বেড়ার ঘর, পাশেই ডোবা, ময়লা নোংরা পানি। খেলা শেষ করে বাসায় ফিরে অনু সেই নোংরা পানিতে দিব্যি হাত মুখ ধুয়ে ফেলে। অনুর বাবাকে মানুষ হিসেবে আমার খুব পছন্দ হলো। ছোটদের সঙ্গে কথা বলেন এমনভাবে যেন তারা ছোট না, তার সমবয়স্ক মানুষ। আমাকে একদিন বললেন, এই যে আই চন্দ্রীগড় সাহেব দেশের ভার নিল, লোকটা কেমন? তোমার কি মনে হয়, 19-20 কিছু হবে? আই চন্দ্রীগড়কে সে কবেই বা দেশের ভার নিল কিছুই জানি না। তবু খুব বুঝতের মানুষের মতো মাথা নাড়লাম। মুখে বললাম, হবে। উনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, মনে হয় না, সব এক, দেশলাইয়ের কাঠি, ফুস কইরা একবার জ্বলল, তারপর শেষ। চমৎকার সব উপমা আমি ওর কাছে শুনেছি। যেমন মেয়ে মানুষ সম্পর্কে তার একটা ছড়া, মায়ে পুরা ভৈনে থুরা, কন্যায় পাই, স্ত্রীর কপালে কিছুই নাই। এই ছড়ার অর্থ জানি না, অসংখ্যবার তার কাছে শুনেছি বলে এখনো মনে আছে। অনু একবার আমাকে চিতই পিঠা খাওয়াবার দাওয়াত দিল। তার বাবা চিতই পিঠা বানাবেন। যথাসময়ে উপস্থিত হলাম। উঠোনে চুলায় পিঠা সেকা হচ্ছে। পিতা এবং পুত্র মিলে পিঠা বানাচ্ছে। গল্পগুজব করতে করতে পিঠা খাওয়া হচ্ছে। ওদের দুজনকে দেখে যা হিংসা লাগলো, মনে হলো ওরা কত সুখী। আমার যদি মা না থাকতো তাহলে কি চমৎকার হতো। অনুর কপালে সুখ দীর্ঘস্থায়ী হলো না। তার বাবা বিয়ে করে ফেললেন। অনু গম্ভীর হয়ে আমাকে বলল, সৎমার সংসারে থাকবো না, দেশান্তর হব। আমি বললাম, কোথায় যাবে? এখনো ঠিক করি নাই, ত্রিপুরা, আসাম, এক জায়গায় গেলেই হয়। প্রাণের বন্ধুকে একা ছেড়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। ঠিক করলাম আমিও সঙ্গে যাব। বন্ধুর শোকে আমার ভিতরেও খানিকটা বৈরাগ্য এসে গেছে।
এক সকালে সিলেট রেল স্টেশন থেকে ছাড়ছে এমন একটি ট্রেনের কামরায় দুজনে উঠে বসলাম। ট্রেন কোথায় যাচ্ছে কিছুই জানি না। ট্রেন ছাড়ার পরপরই আমার মন থেকে দেশান্তরী হবার যাবতীয় আগ্রহ কর্পূরের মতন উবে গেল। বাসার জন্য যে খুব মন খারাপ হলো তা না, প্রচণ্ড ভয়ে অস্থির হলাম এই ভেবে যে যদি টিকিট চেকার ওঠে তখন কি হবে। কান্না শুরু করলাম। ট্রেনের গতি বাড়ার সঙ্গে সঙ্গে কান্নার শব্দও বাড়তে লাগলো। কেন জানি বাকি ঘটনা আর পরিষ্কার মনে নেই, আবছা আবছা মনে আছে। পরের স্টেশনে আমাদের নামিয়ে দেয়া হলো। ধবধবে সাদা পাঞ্জাবি পরা এক ভদ্রলোক বাসে করে আমাদের সিলেট শহরে পৌঁছে দেন। আমার ভেতর থেকে দেশান্তরী হবার আগ্রহ পুরোপুরি চলে গেলেও অনুর ভেতর সেটা থেকেই যায়। প্রতি মাসে অন্তত একবার হলেও সে বাড়ি থেকে পালিয়ে যায়। ৩-৪ দিন কোথায় কোথায় কাটিয়ে আবার ফিরে আসে। অনু যে শুধু আমার বন্ধু ছিল তাই না, শিক্ষকও ছিল। জগতের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আমি তার কাছ থেকে পেয়েছি। যেমন আকাশে প্লেন দেখলেই দৌড়ে গাছের নিচে কিংবা বাড়ির ভেতরে ঢোকা উচিত, কারণ প্লেনের যাত্রীরা পেশাব পায়খানা করলে তা মাথায় এসে পড়তে পারে। নানান ওষুধপত্রের টোটকা দাওয়াইও তার জানা ছিল। যেমন মুখে ডিম নিয়ে যেসব লাল লাল পিঁপড়া হেঁটে যায়, ওইসব পিঁপড়া দৈনিক 5টা করে খেলে অর্শরোগ সেরে যায়। যেহেতু আমার অর্শরোগ ছিল না, কাজেই সেই মহৌষধ পরীক্ষা করে দেখা হয়ে ওঠেনি। অনুকে আমি কখনো হাসি খুশি দেখিনি। সারাক্ষণ সে চিন্তিত ও বিষণ্ণ। শুধু একদিন হাসতে হাসতে দৌড়ে তাকে আমাদের বাসার দিকেই আসতে দেখা গেল। জানলাম তার একটা বোন হয়েছে, সে নাকি পরীর মতো সুন্দর। জন্মের পর পর সে হাসতে শিখে গেছে, সারাক্ষণ নাকি হাসছে। আমি পরদিন সদা হাস্যময়ী অনুর ভগিনীকে দেখতে গেলাম। অনুর মা শাড়ির আঁচল ফাঁক করে লাল টুকটুকে শিশুটিকে দেখিয়ে খুশি খুশি গলায় বললেন, নজর লাগাইও না, মাটিতে থুক দাও। যাতে শিশুটির উপর নজর না লাগে সেই জন্যেই আমি এবং অনু দুজনেই মাটিতে এক গাদা থুতু ফেললাম। এই ঘটনার খুব সম্ভব 1 সপ্তাহের ভেতর অনুর বাবা সন্ন্যাস রোগে মারা গেলেন। অন্যের দুঃখে অভিভূত হবার মতন বয়স বা মানসিকতা কোনোটাই তখন ছিল না। কাজে এই ঘটনা আমার মনে কোনো ছাপ ফেলল না। আমাদের বাসায়ও তখন বড় ধরনের সমস্যা। গনি চাচার চাকরি চলে গেছে, অ্যান্টি করাপশনের মামলা চলছে তার বিরুদ্ধে, জেল হয়ে যাবে মোটামুটি নিশ্চিত। তিনি কপর্দকশূন্য অবস্থায় তার স্ত্রী এবং পালক পুত্রকে নিয়ে আমাদের বাসায় এসে উঠেছেন। গনি চাচার স্ত্রী রাত দিন কাঁদেন, সেই কান্নাও ভয়াবহ কান্না, চিৎকার, মাটিতে গড়াগড়ি। আমরা ছোটরা অবাক হয়ে দেখি। গনি চাচা উঠোনে পাটি পেতে সারা দিন শুয়ে থাকেন এবং তালপাতার পাখায় হাওয়া খান। দীর্ঘদিন তারা আমাদের বাসায় রইলেন। 2টি সংসার টানতে গিয়ে মা হিমশিম খেয়ে গেলেন। তার অতি সামান্য যেসব সোনার গয়না ছিল সব বিক্রি হয়ে গেল। সেবার ঈদে আমরা কেউ কোনো কাপড় পেলাম না। আমাদের বলা হলো অল্পদিন পরেই বড় ঈদ আসছে, বড় ঈদে সবাই ডাবল ডাবল কাপড় পাবে। যেহেতু খানিকটা বড় হয়েছে, চারপাশের জগৎ কিছুটা হলেও বুঝতে শিখেছি। সে কারণে মনের কষ্ট পুরোপুরি দূর করতে পারছি না। মন খারাপ করে ঘুরে বেড়াই। আশেপাশের বাচ্চারা বাবাদের হাত ধরে দোকানে যায়, কলরব করতে করতে ফিরে আসে। মনের কষ্ট দূর করতে অনুর চেয়ে ভালো কেউ নেই। মুহূর্তের মধ্যে সে অন্যের মন খারাপ ভাব দূর করে দিতে পারে, যদিও সে নিজে আগের চেয়েও বিষণ্ণ হয়ে যায়। অনুকে বাসায় পেলাম না, অনুর মাকেও না। তারা সবাই নাকি কোথায় চলে গেছে। খুব খারাপ লাগতে লাগলো। অনুদের পাশের বাসার এক ছেলে বলল, অনু জল্লার পাড়ের এক চায়ের দোকানে কাজ করে। বাবাহীন সংসারের দায়িত্ব এই বয়সেই সে মাথায় নিয়েছে। খুঁজে খুঁজে একদিন অনুকে বের করলাম। ময়লা হাফ প্যান্ট পরা, টেবিলে টেবিলে চা দিচ্ছে। আমি বাইরে থেকে ডাকলাম, এই অনু। সে তাকালো কিন্তু দোকান থেকে বেরিয়ে এলো না।
বাসায় ফিরে এলাম। বাসায় খুব আনন্দ, খুব উত্তেজনা। বাবা জগদল থেকে আমাদের নিতে এসেছেন এবং ঘোষণা করেছেন এই ঈদেই আমাদের সবাইকে কাপড় এবং জুতা দেয়া হবে, কেনাও হবে আজ। আনন্দে লাফাতে লাগলাম। অনুর কথা মনে রইল না। জগদলের দিন। আমার শৈশবের অদ্ভুত স্বপ্নময় কিছুদিন কেটেছে জগদলে। জগদলের দিন আনন্দময় হবার অনেকগুলি কারণের প্রধান কারণ স্কুলের যন্ত্রণা থেকে মুক্তি। সেখানে কোনো স্কুল নেই, কাজেই পড়াশোনার যন্ত্রণা নেই, মুক্তির মহানন্দ। আমরা থাকি এক মহারাজার বসত বাড়িতে, যে বাড়ির মালিক অল্প কিছুদিন আগেই দেশ ছেড়ে ইন্ডিয়াতে চলে গেছে। বাড়ি চলে এসেছে পাকিস্তান সরকারের হাতে। মহারাজার বিশাল এবং প্রাচীন বাড়ির একতলায় আমাদের থাকার ব্যবস্থা। দুতলাটা তালাবদ্ধ। শুধু দুতলা নয়, কয়েকটা ঘর ছাড়া বাকি সবটা তালাবদ্ধ। কারণ মহারাজা জিনিসপত্র কিছুই নিয়ে যাননি, ওইসব ঘরে তার জিনিসপত্র রাখা। ওই মহারাজার নাম আমার জানা নেই। মাকে জিজ্ঞেস করেছিলাম, তিনিও বলতে পারলেন না। তবে তিনি যে অত্যন্ত ক্ষমতাশীল ছিলেন তার অসংখ্য প্রমাণ এই বাড়িতে ছড়ানো। জঙ্গলের ভেতর বাড়ি, সেই বাড়িতে ইলেকট্রিসিটির ব্যবস্থা করার জন্যে তার ছিল নিজস্ব জেনারেটর। দাওয়াতের চিঠি ছেপে পাঠাবার জন্যে মিনি সাইজের একটা ছাপাখানা। বাবাকে অসংখ্যবার বলতে শুনেছি, মহারাজার রুচি দেখে মুগ্ধ হতে হয়। আহা, কত বই, কত বিচিত্র ধরনের বই! বাবা অনেক লেখালেখি করলেন, যাতে বইগুলি অন্তত সরকারি পর্যায়ে সংরক্ষণের চেষ্টা করা হয়। তার লেখালেখিতে কোনো কাজ হলো না। বাবা কতবার যে গভীর বেদনায় বললেন, আহা, চোখের সামনে বইগুলো নষ্ট হচ্ছে, কিছু করতে পারছি না। তিনি ইচ্ছা করলেই সমস্ত বই নিজের সংগ্রহে যুক্ত করতে পারতেন, তাতে বইগুলি রক্ষা পেত। তিনি তা করলেন না। পরের জিনিস নিজের মনে করার প্রশ্নই আসে না। তিনি হা হুতাশ করতে লাগলেন। চোখের সামনে বই নষ্ট হতে লাগলো। হোক নষ্ট, তাতে আমাদের অর্থাৎ ছোটদের তেমন কিছুই যায় আসে না, কারণ আমাদের সামনে অন্য একটি জগৎ খুলে গেছে। বাড়ির সামনে বিশাল বন, একটু দূরেই নদী, যে নদীর পানি কাকের চোখের মতো স্বচ্ছ। নদীর তীরে বালি ঝিকমিক করে জ্বলে। নদীটি পাকিস্তান এবং ইন্ডিয়ার সীমানা। সারাক্ষণ অপেক্ষা করতাম কখন দুপুর হবে, নদীতে যাব গোসল করতে। একবার নদীতে নামলে ওঠার নাম নেই। 3 ভাই বোন নদীতে ঝাপাঝাপি করছি। বড়রা হয়তো একজন জোর করে ধরে পাড়ে নিয়ে রাখল, আনতে গেল অন্যজনকে। এই ফাঁকে পাড়ে যে বসে আছে সে লাফিয়ে নামল। বিকেলগুলিও কম রোমাঞ্চকর ছিল না। প্রতিদিন বাবা কাঁধে গুলি ভরা বন্দুক নিয়ে বলতেন, চল বনে বেড়াতে যাই। কাঁধে বন্দুক নেয়ার কারণ হচ্ছে প্রায়ই বাঘ বের হয়, বিশেষ করে চিতাবাঘ। বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম, ক্লান্ত হয়ে ফিরতাম রাতে। ভাত খাওয়ার আগেই ঘুমে চোখ জড়িয়ে আসতো। কত বিচিত্র শব্দ আসতো বন থেকে। আনন্দে এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম। একটা ঘরে সবাই ঘুমোতাম। বিশাল 3টা খাট একত্র করে ফুটবলের মাঠের আকৃতির একটা বিছানা তৈরি করা হতো। বিছানার উপরে সেই মাপে তৈরি এক মশারি। রাতে বাথরুম পেলে মশারির ভেতর থেকে নামা নিষিদ্ধ ছিল, কারণ খুব কাঁকড়া বিছা এবং সাপের উপদ্রব। কাঁকড়া বিছাগুলি সাপের মতোই মারাত্মক। একবার কামড়ালে বাঁচার আশা নেই, এমনই তার বিষ। মৃত্যু সঙ্গে নিয়ে কাঁকড়া বিছা মেঝেতে হেঁটে হেঁটে যাচ্ছে। আমি বিছানায় বসে মুগ্ধ হয়ে দেখছি। এই ছবি এখনো চোখে ভাসে। আমাদের আশেপাশে কোনো জনমানব ছিল না। অনেক দূরে বনের ভেতর একজন কম্পাউন্ডার থাকতেন। সভ্য মানুষ বলতে তিনি। তার বড় মেয়েটির নাম আরতি, আমার বয়সী, বিচিত্র স্বভাবের মেয়ে। দেবী প্রতিমার মতো শান্ত মুখশ্রী, কিন্তু সেই শ্রীময়ী চেহারার সঙ্গে স্বভাবের কোনো মিল নেই। একদিন সকালে আমাদের বাসার সামনে এসে মিহি সুরে ডাকতে লাগলো,
কাজল, কাজল। আমি বের হয়ে এলাম, যেন কত দীর্ঘদিনের চেনা। এমন ভঙ্গিতে বলল, বনে বেড়াতে যাবে? উচ্চারণ বিশুদ্ধ শান্তিপুরী, গলার স্বরটিও ভারী মিষ্টি। আমি তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ। সে আমাকে নিয়ে বনে ঢুকে গেল। ক্রমেই সে ভেতরের দিকে যাচ্ছে। আমি একসময় শঙ্কিত গলায় বললাম, ফেরার পথ মনে আছে? সে আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসল যে এরকম অদ্ভুত কথা কখনো শোনেনি। তারপরই হঠাৎ একটা দৌড় দিয়ে উধাও হয়ে গেল। আমি ভাবলাম নিশ্চয় লুকোচুরি জাতীয় কোনো খেলা, আমাকে ভয় দেখানোর চেষ্টা। আমি খুব স্বাভাবিক থাকার চেষ্টা করতে করতে কাতর গলায় ডাকতে লাগলাম, আরতি, আরতি। তার কোনো খোঁজ নেই। এই অদ্ভুত মেয়ে আমাকে বনে রেখে বাসায় চলে গেছে। আমি পথ খুঁজে বের করতে গিয়ে আরও গভীর বনে ঢুকে পড়লাম। একসময় দিশাহারা হয়ে কাঁদতে বসলাম। জনৈক কাঠ কুড়ানো সাঁওতাল যুবক এই অবস্থায় আমাকে উদ্ধার করে বাসায় দিয়ে আসে। এর দিন 5 পর আরতি আবার এসে ডাকতে লাগলো, কাজল, এই। আমি বের হওয়া মাত্র বলল, বনে যাবে? আমি খুব ভালো করে জানি এই মেয়ে আমাকে আবার আগের দিনের মতো গভীর জঙ্গলে ফেলে দিয়ে চলে আসবে। তবু তার আহ্বান উপেক্ষা করতে পারলাম না। পরে যা হবার হবে। আপাতত খানিকক্ষণ এই রূপবতী পাগলি মেয়ের সঙ্গে থাকা যাক। সেদিনও সে তাই করল। এর জন্য তার উপর আমার কোনো রকম রাগ হলো না, বরং মনে হলো এই মেয়েটির পাশাপাশি থাকার বিনিময়ে আমি আমার সমস্ত পৃথিবী দিয়ে দিতে পারি। এই মোহকে কি বলা যায়? প্রেম। প্রেম সম্পর্কে ফ্রয়েডের ব্যাখ্যা তো এখানে খাটে না। তাহলে এই প্রচণ্ড মোহের জন্ম কোথায়? আমি জানি না। শুধু জানি মেয়েটির বাবা একদিন তার পরিবার পরিজন নিয়ে কাউকে কিছু না জানিয়ে রাতের অন্ধকারে ইন্ডিয়া চলে যান। এই খবর পেয়ে গভীর শোকে আমি হাউমাউ করে কাঁদতে থাকি। মা যখন জিজ্ঞেস করলেন কি হয়েছে, আমি বললাম পেটে ব্যথা বলে আরও উচ্চস্বরে কাঁদতে লাগলাম। পেট ব্যথার ওষুধ হিসেবে পেটের নিচে বালিশ দিয়ে আমাকে সারাদিন উপুড় হয়ে শুয়ে থাকতে হলো। বাবা আমাকে 2 ফোঁটা বায়োকেমিক ওষুধ দিলেন। তখন তিনি বায়োকেমিক ওষুধ নিয়ে খুব মেতেছেন। চমৎকার একটা ব্যাগে তার ওষুধ থাকে। 12টা শিশির 12 রকমের ওষুধ। পৃথিবীর সব রোগ ব্যাধি এই শিশির ঔষধে আরোগ্য হয়, অনেকটা হোমিওপ্যাথির মতো। তবে হোমিওপ্যাথিতে যেমন ওষুধের সংখ্যা অনেক, এখানে মাত্র 12টা। বাবার বায়োকেমিক চিকিৎসায় আমার বিরহ ব্যথা অনেকটা দূর হলো। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, এমন মনোভাব নিয়ে বিছানা থেকে নামলাম। কিছুক্ষণের ভেতরেই আবার বিছানায় উঠতে হলো, কারণ কাঁপুনি দিয়ে জ্বর আসছে। বাবা মা দুজনেরই মুখ শুকিয়ে গেল। লক্ষণ ভালো নয়, নিশ্চয়ই ম্যালেরিয়া। সেই সময় এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল। একবার কাউকে ধরলে তার জীবনী শক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত। ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার। আমরা প্রতিষেধক হিসেবে বায়োকেমিক ওষুধ ছাড়াও প্রতি রবিবারে 5 গ্রেইন করে কুইনাইন খাচ্ছি। তারপরও ম্যালেরিয়া ধরবে কেন? বাবা এই ভয়ঙ্কর জায়গা থেকে বদলির জন্যে চেষ্টা তদবির করতে লাগলেন। শুনে আমার মন ভেঙে গেল। এত সুন্দর জায়গা, এমন চমৎকার জীবন, এসব ছেড়ে কোথায় যাব? ম্যালেরিয়ায় মরতে হলেও এখানেই মরব। তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ হলো। যখন জ্বর আসে তখন কি প্রচণ্ড শীতই না লাগে। শীতের জন্যেই বোধহয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয়। জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনের প্রতিটি জিনিস আকৃতিতে ছোট হতে থাকে। দেখতে বড় অদ্ভুত লাগে। একসময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয়। কি আশ্চর্য অনুভূতি! শুধু আমি একা নই, পালা করে আমরা সব ভাই বোন জ্বরে পড়তে লাগলাম। একজন জ্বর থেকে উঠতেই অন্যজন জ্বরে পড়ে। জ্বর আসেও খুব নিয়মিত। আমরা সবাই জানি কখন জ্বর আসবে। সেই সময়ে লেপ কাঁথা গায়ে জড়িয়ে আগে ভাগেই বিছানায় শুয়ে পড়ি।
প্রতিদিন ভোরে 3 ভাই বোন রাজবাড়ির মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখি। এই সময়ে আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার। বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম। না, আমাদের কুকুর নয়, মহারাজার কুকুর। তার নাকি অনেকগুলি কুকুর ছিল, তিনি সবকটাকে নিয়ে যান, কিন্তু এই কুকুরটিকে নিতে পারেননি। সে কিছুতে রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি। মা তাকে দুবেলা খাবার দেন। মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না, থালায় করে দিতে হয়। শুধু তাই না, খাবার দেওয়ার পর তাকে মুখে বলতে হয় খাও। খানদানি কুকুর, আদব কায়দা খুব ভালো, তবে বয়সের ভারে সে কাবু। সারাদিন বাড়ির সামনে শুয়ে থাকে আর হাই তোলে, ঝিমুতে ঝিমুতে মৃত্যুর জন্যে অপেক্ষা করে। এক ভোরবেলার কথা, আমার কাঁপুনি দিয়ে জ্বর আসছে। আমি কম্বল গায়ে দিয়ে মন্দিরের চাতালে বসে আছি। আমার সঙ্গে শেফু এবং ইকবাল। মা এসে আমাদের মাঝখানে শাহিনকে, মানে আমার ছোট ভাইকে, বসিয়ে দিয়ে গেলেন। আমাদের দায়িত্ব হচ্ছে তার দিকে নজর রাখা, সে যেন হামাগুড়ি দিয়ে চাতাল থেকে পড়ে না যায়। মা চলে যাবার পরপরই হিস হিস শব্দে পেছন ফিরে তাকালাম। যে দৃশ্য দেখলাম সে দৃশ্য দেখার জন্যে মানসিক প্রস্তুতি ছিল না। মন্দিরের বন্ধ দরজার ফাঁক দিয়ে প্রকাণ্ড একটা কেউটে সাপ বের হয়ে আসছে। মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে, ফনা তুলে এদিক ওদিক দেখছে, আবার মাটি ছুঁয়ে ছুঁয়ে আসছে, আবার ফনা তোলে। আমরা 3 ভাই বোন ছিটকে সরে গেলাম। শাহিন একা বসে রইল। সাপ দেখে তার আনন্দের সীমা নেই। সে চেষ্টা করছে সাপটির দিকে এগিয়ে যেতে, আর তখনই বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ল সাপটির উপর। ঘটনা এত দ্রুত ঘটল যে আমরা কয়েক মুহূর্ত বুঝতেই পারলাম না কি হচ্ছে। একসময় শুধু দেখলাম কুকুরটা সাপের ফনা কামড়ে ছিঁড়ে ফেলেছে। বেঙ্গল টাইগার ফিরে যাচ্ছে নিজের জায়গায়, যেন কিছুই হয়নি। নিজের স্বাভাবিক কর্মকাণ্ড সে শেষ করল। সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কিনা জানি না, সম্ভবত কামড়ায়নি, কারণ কুকুরটি বেঁচে রইল, তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল। দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়ল এবং দগদগে ঘা দেখা দিল। এই থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে। সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো তেমন ভয়াবহ নয়। আরও 2 দিন কাটল। কুকুরটি চোখের সামনে পচে গলে যাচ্ছে। তার কাতর ধ্বনি সহ্য করা মুশকিল। গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে। বাবা মাকে ডেকে বললেন, আমি এর কষ্ট সহ্য করতে পারছি না, তুমি বন্দুক বের করে আমাকে দাও। বাবা আমাদের চোখের সামনে পরপর 2টি গুলি করে কুকুরটিকে মারলেন। শান্ত গলায় বললেন, যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম। একেই বলে নিয়তি। আমার কাছে বাবাকে পৃথিবীর নিষ্ঠুরতম মানুষের একজন বলে মনে হলো। নিজেকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে এমন একটি কাজ তিনি কি করে করতে পারলেন। রাগে, দুঃখে ও অভিমানে রাতে ভাত না খেয়ে শুয়ে পড়েছি। বাবা আমাকে ডেকে নিয়ে বারান্দায় বসালেন। 2জন চুপচাপ বসে আছি। চারদিকে ঘন অন্ধকার, তক্ষক ডাকছে। বাড়ির চারপাশের আমের বনে হাওয়া লেগে বিচিত্র শব্দ উঠছে। বাবা কিছুই বললেন না, হয়তো অনেক কিছুই তার মনে ছিল, মনের ভাব প্রকাশ করতে পারলেন না। একসময় বললেন, যাও ঘুমিয়ে পড়ো। কুকুরটি আমার মনে গভীর ছাপ ফেলেছিল। আমার মনে আছে, এই নিয়ে আমি কিছু একটা লিখতে চেষ্টাও করেছিলাম। রচনাটির নাম দিয়েছিলাম বেঙ্গল টাইগার কিংবা আমাদের বেঙ্গল টাইগার। সম্ভবত এই রচনায় আমার প্রথম সাহিত্য, বলাই বাহুল্য অতি তুচ্ছ রচনা। কিন্তু হৃদয়ের গভীর যাতনায় যার জন্ম, তাকে তুচ্ছই বা করি কি করে। জগদলে বেশি দিন থাকা হলো না। বাবা বদলি হলেন দিনাজপুরের পচাগড়ে, মানে পঞ্চগড়ে। এই জায়গা সম্পর্কে আমার বিশেষ কিছু মনে নেই। শুধু মনে আছে, ভোরবেলা বাসার সামনে এসে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার ধবল চূড়া দেখা যেত। মনে হতো পাহাড়টা রূপার পাতে মোড়া।
সূর্যের আলো পড়ে সেই রূপা চকচক করছে। বাবা আমাদের মধ্যে সাহিত্যবোধ জাগ্রত করবার জন্যেই হয়তো এক ভোরবেলায় ঘোষণা করলেন, কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে যে একটা কবিতা লিখতে পারবে সে 4 আনা পয়সা পাবে। অনেক চেষ্টা করেও কোনো কবিতা দাঁড় করাতে পারলাম না। মনটা খুবই খারাপ হয়ে গেল। আরও মন খারাপ হলো যখন আমাদের 3 ভাই বোনকে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হলো। স্কুলে ভর্তি করতে নিয়ে গেলেন বড় মামা। 3 জনই কাঁদতে কাঁদতে যাচ্ছি। এই পৃথিবীর হৃদয়হীনতা কেউই সহ্য করতে পারছি না। বড় মামা উপদেশ দিতে দিতে নিয়ে যাচ্ছেন, বিদ্যা অমূল্য ধন, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এইসব। অমূল্য ধন বা গাড়ি ঘোড়া কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ বোধ করছি না। বড় মামা আমাদের চোখের জল অগ্রাহ্য করে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। শুধু তাই নয়, হেডমাস্টার সাহেবকে বললেন, আপনাদের যদি আপত্তি না থাকে আমি বিনা বেতনে আপনাদের স্কুলে পড়াবো। আপাতত আমার কিছু করার নেই, হাতে প্রচুর অবসর। হেডমাস্টার সাহেব রাজি হলেন। আমি খানিকটা আশার আলো দেখতে পেলাম। যাই হোক, একজন স্যার হলেন আমাদের নিজেদের লোক এবং আমাদের অতি প্রিয় মানুষ। স্কুলের দিনগুলি হয়তো খারাপ যাবে না। দ্বিতীয় দিনেই বড় মামা আমাদের ক্লাসে অঙ্ক করাতে এলেন। আমি হাসি মুখে চেঁচিয়ে উঠলাম, বড় মামা! মামার মুখ অন্ধকার হয়ে গেল। হুঙ্কার দিয়ে বললেন, মামা? মামা মানে? চড় দিয়ে সব দাঁত খুলে ফেলবো। স্কুলে আমি তোমাকে চিনি না, তুমিও আমাকে চিনো না। বলো, 6-এর ঘরের নামটা বলো। 5-6 কত? আমি হতভম্ব। এ কি বিপদ! 6-এর ঘরের নামটা যে জানি না এটা বড় মামা খুব ভালো করেই জানেন, কারণ তিনিই আমাদের পড়ান। তিনি দুনিয়া কাঁপানো হুঙ্কার দিলেন, কি পারবে না? না না বলে আবার বলো জি না। জি না। বলো জি না স্যার। জি না স্যার। না পারার জন্যে শাস্তির ব্যবস্থা হবে। আত্মীয় বলে আমার কাছ থেকে পার পাওয়া যাবে না। আমার চোখে সব সমান, সবাই ছাত্র। ক্লাস ক্যাপ্টেন কোথায়? যাও বেত নিয়ে এসো। বেত আনা হলো এবং সত্যি সত্যি বড় মামা 6টি বেতের বাড়ি দিলেন, যেহেতু 6-এর ঘরের নামতা। স্কুলে মোটামুটি আতঙ্কের সৃষ্টি হয়ে গেল। ছাত্র মহলে রটে গেল যে ভয়ঙ্কর রাগী একজন স্যার এসেছেন, অতি কড়া, তার ক্লাসে নিঃশ্বাস ফেলা যায় না। বড় মামার চাকরি দীর্ঘস্থায়ী হলো না। স্থানীয় এসডিও সাহেবের ছোট ভাইকে কানে ধরে উঠবস করাবার জন্যে তার চাকরি চলে গেল। আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। বড় মামা আবার আগের মূর্তিতে ফিরে এসেছেন। গল্প করছেন, আমাদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কোথায় গেলে নাকি রাতের বেলা দার্জিলিং শহরের বাতি দেখা যায়, সেখানে নিয়ে গেলেন। গভীর রাত পর্যন্ত অন্ধকারে দাঁড়িয়ে শীতে কাঁপছি। দার্জিলিং শহরের বাতি আর দেখছি না। উপরের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘাড় ব্যথা হয়ে গেল, কিছুই দেখা গেল না। বড় মামা বিরক্ত হয়ে বললেন, আজ বোধহয় ওদের ইলেকট্রিসিটি ফেল করেছে, আরেকদিন আসতে হবে। অসাধারণ দৃশ্য না দেখলে জীবন বৃথা। একদিন সাইকেলের সামনে বসিয়ে আমাকে নিয়ে গেলেন পাহাড়ি নদী দেখাতে। প্রায় 4-5 ঘন্টা সাইকেল চালিয়ে নালার মতো একটা জলধারা পাওয়া গেল। মামা বললেন, তুমি ঘুরে বেড়াও, আমি এই ফাঁকে একটা কবিতা লিখে ফেলি। মামা নদীর পাড়ে বসে রুল টানা খাতায় কবিতা লিখতে বসলেন। দীর্ঘ কবিতা লেখা হলো। কবিতার নামটা আমার এখনো মনে আছে, হে পাহাড়ি নদী। বড় মামার এই কবিতা স্থানীয় একটি পত্রিকায় ছাপাও হলো। পচাগড়ের দিনগুলি আমাদের কাছে একসময় সহনীয় হয়ে উঠল এবং ভালো লাগতে লাগলো। আমার একজন বন্ধু জুটে গেল যে নর্দমার পানিতে মাছ মারার ব্যাপারে একজন বিশেষজ্ঞ। দুজনেই বড়শি হাতে নর্দমায় নর্দমায় ঘুরে বেড়াই। নর্দমায় ট্যাংরা, লাটি এবং পুঁটি মাছ পাওয়া যায়। আমার বন্ধুর পকেটে নারিকেলের মালায় থাকে কেঁচো। সে পকেটে হাত ঢুকিয়ে এক টুকরা কেঁচো নিয়ে মুহূর্তের মধ্যে বড়শিতে গেঁথে পানিতে ফেলে দেয়। দেখতে বড় ভালো লাগে।